উপস্থিত হয়েছি কন্যা লগ্নের 12টা ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। দেবগুরু এখানে দুটো কেন্দ্রের ঘরের অধিপতি হয়, তাই এই লগ্নে কেন্দ্রাধিপতি দোষ হয় গুরুর। এই লগ্নে গুরু সর্বথা কারক হয় না। কন্যা লগ্নের জাতকরা সামঞ্জস্য খুব ভালো করতে পারে, খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারে। বুধের দ্বারা প্রভাবিত হয় এরা, আর এটা সেই লগ্ন যাকে আমরা এক শ্রেষ্ঠতম লগ্ন বলতে পারি। আপনার জন্মকুণ্ডলী যদি কন্যা লগ্নের হয়, আপনার কুণ্ডলিতে গুরু যদি অস্ত হয়, মৃত হয়, বক্রী হয়, কোন স্থিতিতে রয়েছে তা আমরা এক এক করে প্রত্যেকটা ভাবের প্রভাব জানব। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক কন্যা লগ্নের 12টা ঘরে দেবগুরু বসে কিরকম প্রভাব দেবে। কন্যা লগ্নের প্রথম ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে। কন্যা লগ্নের লগ্নে এসে গুরু বসলে এটা কি কেন্দ্রাধিপতি দোষ বলা হবে? লগ্নাধিপতি গুরু নিশ্চিত কেন্দ্রাধিপতি দোষ লাগাবে, কিন্তু লগ্নে বসা গুরু দিকবলি হয়। দুটো কেন্দ্রের অধিপতি হয়ে লগ্নে গিয়ে বসেছে, আর শুক্র যদি গুরুর সাথে লগ্নেই বসে যায় তাহলে কেন্দ্রাধিপতি দোষ সমাপ্ত হয়ে যাবে। প্রতি দোষের প্রভাব নায়ের বরাবর হয়ে যাবে। দেবগুরুকে লগ্নে, পঞ্চমে ও নবমে সর্বদা কারক মানা হয়। এখানে কথা শুধুমাত্র ভাবের চলছে। নিশ্চয়ই যে রাশিতে বসেছে তার সাথে তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা তো দেখতে হবে, কিন্তু এখানে কথা চলছে শুধুমাত্র লগ্নের, তাই লগ্নে গুরু সর্বদা কারক হয়। আপনার ব্যক্তিত্বে লগ্নে বসে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে। জাতক কন্যা লগ্নের হওয়ার কারণে সামঞ্জস্যপূর্ণ ছিল, ম্যানেজমেন্ট করতে পারদর্শী ছিল, কিন্তু কেবলমাত্র দেবগুরু এসে যাওয়ায় ফলে জাতকের ব্যক্তিত্বে সবার প্রথম এই পরিবর্তন দেখা যাবে যে শুধুমাত্র ম্যানেজমেন্ট করাতে নয়, আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও চলে আসবে। গুরুতা এসে যাবে, এটা ভারী ব্যাপার চলে আসবে। আপনার মধ্যে সেই ক্ষমতা এসে গেছে যে যাকে আপনি যা বলবেন সে আপনার সেই কথা মান্য করবে। এটা কেন হবে? এটা হবে গুরুর কারণে। তাই আমরা শুধুমাত্র গুরুকে কেন্দ্রাধিপতি দোষ মনে করে ভয় পাবো না। আমার কুণ্ডলিতে কেন্দ্রাধিপতি দোষ আছে আর তার জন্য আমার ক্ষতি হবে, তা একদমই নয়। কারণ এখানে আরও অনেকগুলো কারণে গুরু গুরুতা প্রাপ্ত করছে, তাই জন্য সর্বদা ক্ষতিকারক কখনোই হবে না। গুরু এখানে সুকেশ ও সপ্তমেশ হয়ে লগ্নে বসেছে। লগ্নের সাথে সম্বন্ধ যে ভাবের অধিপতি এসে করবে সেই ভাবের প্রভাব আপনার ব্যক্তিত্বের মধ্যে দেবে। অর্থাৎ সুখের চাহিদা রাখা, ব্যবসা করা ব্যক্তি হতে পারে এরকম জাতক, ব্যবসা করলে শ্রেষ্ঠ ব্যবসায়ী, শিক্ষকতা করতে পারে, অথবা এমন কোনো কাজ যা বাণী সম্বন্ধিত হয়। এরকম জাতক খুব বুদ্ধিমান হয়। এখানে বসা গুরু আপনার জন্য সর্বদা লাভজনকই হবে। ক্ষতির সম্ভাবনা প্রায় নায়ের বরাবর হবে। এখানে বসা গুরুর কাছে যদি শুভতা বেশি এসে যায়, যেমন এখানে বসা গুরুর সাথে যদি বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মিত্র হবে। এছাড়াও গুরু কেন্দ্রে কারক ও দিকবলি হয়। এখানে বসে যদি বক্রী হয়ে যায় তাহলেও মোটামুটি আপনি এর ভালো রেজাল্ট পাবেন। কন্যা লগ্নের কুণ্ডলী, তাই 0 থেকে 6 অংশ অবধি গ্রহ মৃত অবস্থায় হবে, আর 6 থেকে 12 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে। তাই গুরু এখানে বসলে আপনি অংশবল দেখে নিন আর তৎকালিক মিত্রতা দেখে নিন। এখানে বসা গুরুর দৃষ্টি পঞ্চম ঘরে, সপ্তম ঘরে ও নবম ঘরে পড়বে। এখানে পঞ্চম ঘরে গুরু দৃষ্টি নীচ হবে, কিন্তু গুরু পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয়। গুরু যদি বুধের সাথে তৎকালিক শত্রুতায় হয় তাহলে আপনাকে কেন্দ্রাধিপতি দোষের সামনা করতে হবে। এছাড়া পঞ্চম ঘর সম্বন্ধিত অর্থাৎ সন্তান ও জ্ঞানের সুখে কমতি করবে। সপ্তমভাবে দৃষ্টি পড়বে যেখানে গুরুর নিজেরই রাশি, ফলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাকে অনেকাংশে বাঁচানোর কাজ করবে। যদি কোনো বড় দুর্যোগ আপনার কুণ্ডলিতে সপ্তম ঘর সম্বন্ধিত না হয় তাহলে দাম্পত্য জীবন ভাঙবে না। আর নবম দৃষ্টি ভাগ্যভাবে, যেখানে মিত্র দৃষ্টি হবে না, কিন্তু ভাগ্যভাবেও দেবগুরু
বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়। তৎকালিক শত্রুতায় যদি না হয় বা পীড়িত যদি না হয়, যেমন চণ্ডাল দোষ যদি না থাকে বা অন্য কোনো পাপ গ্রহের দ্বারা যদি দৃষ্টিত না হয়, তাহলে সেই অবস্থায় সন্তান হোক বা জ্ঞান হোক বা দাম্পত্য জীবন হোক বা ভাগ্য হোক, এগুলো নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। কিন্তু এবার যদি পীড়িত হয়ে যায় বা বুধের সাথে তৎকালিক শত্রুতায় এসে যায়, তাহলে সেই অবস্থায় রেজাল্ট খুব কমজোর হবে। এখানে বসে গুরু যদি অস্ত হয়ে যায় বা মৃত হয়ে যায়, তাহলে কি হবে? অস্ত হলে সূর্য সাথে বসবে, আর এখানে সূর্য দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অস্ত করলে আপনি দেবগুরু শ্রেষ্ঠ প্রভাব পাবেন না। মৃত অবস্থায় হলে এখানে রত্ন ধারণ করা যাবে না। এই লগ্নে দেবগুরুর রত্ন ধারণ না করাই শ্রেয়। দেবগুরুকে ঠিক করার জন্য আপনি ওনার মন্ত্র জপ করতে পারেন, লাভবান হবেন। কন্যা লগ্নের দ্বিতীয় ঘরে বসলে দেবগুরু কেমন ফল দেবে? দ্বিতীয় ঘর বা ধনভাবে দেবগুরু বসলে এই ভাবের ভাবনাশ হবে। এখানে শুক্রের রাশিতে বসেছে, শুক্রের সাথে গুরুর নৈসর্গিক শত্রুতা হয়। এবার যদি শুক্রের সাথে গুরুর তৎকালিক মিত্রতা না হয়, তাহলে জীবনকালে ধন সঞ্চয় হতে দেবে না। সারা জীবন আপনার একটাই সমস্যা থাকবে, যে অর্থ আসে আর অর্থ চলে যায়। কিভাবে চলে যায় তা আপনি নিজেও বুঝতে পারেন না। এখানে যদি গুরু তৎকালিক শত্রুতায় বসে, তাহলে ভাবনাশ করবে, এটা কনফার্ম। এবার যদি তৎকালিক মিত্রতায় হয় আর অন্য কোনো গ্রহ এসে সাথে বসে যায়, তাহলে নিশ্চিত হয়ে যান যে ভাবনাশ হবে না। এখানে গুরু বসেছে এবং গুরু কমজোর হবে, কারণ কেন্দ্রাধিপতি দোষ এখানেও গুরুর লাগবে, কারণ দুটো কেন্দ্রের অধিপতি হয়ে অশুভতার প্রভাব দিচ্ছে। সেই অবস্থায় ধন সম্বন্ধিত সমস্যা জীবনকালে থাকে। তৎকালিক মিত্রতা ও শত্রুতা বললাম। এবার এখানে দ্বিতীয় ঘর হচ্ছে তুলা রাশির, আর তুলা রাশি হচ্ছে বিষম রাশি। 0 থেকে 6 অংশ অবধি গুরু এখানে বালক অবস্থায় হবে। এখানে গুরু বসে পীড়িত হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। চণ্ডাল ইত্যাদি দুর্যোগ লেগেছে কিনা দেখতে হবে। গুরু এখানে অস্ত বা মৃত অবস্থায় আছে কিনা দেখতে হবে। অস্ত হওয়া অবস্থায় 100 ভাগ ক্ষতির সম্ভাবনা হবে। কেন? কারণ হচ্ছে সূর্য এখানে দ্বাদশ ঘরের অধিপতি হয়। ব্যয়, কোর্ট কাছারি ইত্যাদির কারণ হয়ে সূর্য দ্বিতীয় ঘরে বসলে নিচ রাশিতে এসে বসবে, আর তার সাথে সাথে গুরুকে অস্ত করে দেবে। সেই অবস্থায় রেজাল্ট খুবই কমজোর হবে। বিশেষ করে এরকম জাতকের পৈতৃক সম্পত্তি সম্বন্ধিত সমস্যা জীবনকালে তৈরি হবে। নেত্র বা চোখ সম্বন্ধিত সমস্যা জীবনকালে তৈরি হবে। বাণী সম্বন্ধিত সমস্যাও জীবনকালে তৈরি হবে। চোট আঘাতের সম্ভাবনাও তৈরি হতে পারে। এবার যদি সূর্যের সাথে এখানে না বসে, তাহলে সেই অবস্থায় এই সমস্যাগুলো হবে না। মৃত অবস্থায় হলে গুরুর মন্ত্র জপ করতে পারেন, রত্ন ধারণ করবেন না। এখানে বসে বকরি হয়ে গেলে শ্রেষ্ঠ লাভ দেবে, কোনো সমস্যা নেই। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে, সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে ও নবম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। পঞ্চম দৃষ্টি যে ঋণ ভাবে পড়বে, রোগ ঋণ শত্রুর ঘরে যে দৃষ্টি দেবে, গুরু পীড়িত না হলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি পীড়িত হয়, তাহলে আগেও বলেছি যে নৈসর্গিক শত্রুর রাশিতে বসেছে, সেই অবস্থায় আপনাকে ঋণে ফেলে সমস্যা তৈরি করাবে। ধন বরবাদ হবে, আর ঋণ মেটাতে মেটাতে পৈতৃক সম্পত্তি অবধি চলে যেতে পারে। অষ্টম ঘরে দৃষ্টি পীড়িত অবস্থায় হলে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেবে, আর পীড়িত না হলে খুব সমস্যা দেবে না, আয়ুর কোনো ক্ষতি করবে না। আর কর্মভাবে যে দৃষ্টি পড়বে, পীড়িত অবস্থায় হলে কার্যক্ষেত্রে সঠিক লাভ নিতে দেবে না, কার্যক্ষেত্রে সফলতা প্রাপ্ত হতে দেবে না। ভালো করার পরে যতটা পাওনা উচিত ততটা প্রাপ্ত হবে না। কিন্তু যদি তৎকালিক শত্রুতায় না হয়, তাহলে এই 3 ভাব সম্বন্ধিত যা যা দুষ্প্রভাব বললাম সেগুলো হবে না, বরং অনেকাংশে আপনি লাভবান হবেন। কন্যা লগ্নের তৃতীয় ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? পরাক্রম ঘরে এসে গুরু বসলে সুখেশ ও সপ্তমেশের অধিপতি হয়ে এখানে বসবে। এখানে পরাক্রম ঘরে গুরু মঙ্গলের রাশিতে এসে বসেছে, যা মিত্র রাশি। মিত্র রাশিতে বসেছে, ফলে কেন্দ্রাধিপতি দোষ থেকে পীড়িত হবে না। এখানে বসে রেজাল্ট একটু কম দিলেও পরাক্রম ঘরে বসার কারণে সমস্যা জীবনকালে এলেও
আপনি আপনার নিজের চেষ্টা বা প্রয়ত্নর দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। মনে রাখতে হবে যে জীবনকালে কোনো দুর্যোগ সোজা আপনাকে ক্ষতির সম্মুখীন করায় না। এমন কোনো দুর্যোগ নেই আপনার হাত ধরে সোজা বরবাদ করে দিল, বরং আপনার হাত ধরে বরবাদের রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তারপর আপনার নির্ণয় ভুল হয় আর এরপর আপনি সমস্যায় পড়েন বা বরবাদ হয়ে যান। এখানে বসা গুরু কি অবস্থায় বসেছে সেটা দেখে নিতে হবে। মিত্র রাশিতে আছে, পরাক্রমের ঘরে আছে, আর এখান থেকে পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে দেবে। সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে দেবে, আর নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে দেবে, যা উচ্চ দৃষ্টি হবে গুরুর, যা অত্যন্ত শ্রেষ্ঠ। পরাক্রম ঘরে বসে রেজাল্ট খুব বেশি নয়, কারণ আগেই বলেছি যে এই লগ্নে গুরু রেজাল্ট কিছুটা কমজোর হবে। কিন্তু এরপরেও বলবো যে পরাক্রম ঘরে বসেছে, তাই অনেকাংশে আপনাকে লাভ প্রদান করবে। নিজের ছোট ভাই বোনের সাথে কখনো কখনো সম্পর্ক কটুতাপূর্ণ হলেও তারা আপনার থেকে লাভবানই হয়। এখানে বৃশ্চিক রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি গুরু মৃত অবস্থায় হবে। এখানে বসে বক্রি হয়ে গেলে রেজাল্টে নিম্নতা আসবে। মৃত ও অস্ত হলে কি হবে? তো দ্বাদশ ঘরের অধিপতি এখানে সূর্য হয়, আর সূর্য এসে পরাক্রমের ঘরে বসলে গুরু অস্ত হবে। অস্ত হওয়া অবস্থায় খুব বেশি ক্ষতির কোনো ব্যাপার নেই, কারণ সূর্য এসে পরাক্রমের ঘরে বসবে, তাই জাতককে পরাক্রমিত বানিয়েই দেবে। পরাক্রম যদি আপনার কাছে থাকে তাহলে সফলতা আপনি জীবনকালে কোথাও না কোথাও থেকে ঠিক প্রাপ্ত করবেন। মৃত হয়ে গেলে কি হবে? মৃত হওয়া অবস্থায় সুখ ও দাম্পত্য জীবন সম্বন্ধিত সুখে কমতি হবে, সন্তান সম্বন্ধিত সুখে কমতি আসবে। সেক্ষেত্রে কি করবেন? রত্ন ধারণের অপেক্ষা, যদিও গুরু পরাক্রম ঘরে বসে, আপনি তার রত্ন ধারণ করতে চাইলে বারণ করব না। আপনার কুণ্ডলিতে এখানে বসে গুরু যদি পীড়িত না হয় তাহলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন, কিন্তু বেশি ভালো হবে যদি আপনি গুরুর মন্ত্র জপ করেন, গুরুজনদের সম্মান করুন, বেশি লাভবান হবেন। এখানে বসলে যেরকম বললাম যে দাম্পত্য ঘরে দৃষ্টি দিয়ে দাম্পত্যকে ঠিক রাখবে, ভাগ্যর ঘরে দৃষ্টি, পরাক্রমের দ্বারা ভাগ্যর উন্নতি ঘটবে, আর লাভের ঘরে দৃষ্টি দিয়ে জীবনকালে লাভের কমতি কখনো হতে দেবে না। কন্যা লগ্নের চতুর্থ ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? কুণ্ডলীর চতুর্থ ঘর বা সুখের ঘরে এসে দেবগুরু বৃহস্পতি বসলে অংশ নামে মহাপুরুষ যোগ নির্মাণ করবে। কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রের ঘরে বসেছে, কেন্দ্রাধিপতি দোষ লাগবে না। এখানে ভাবনাশেরও কোনো ব্যাপার নেই। এখানে গুরু বসলে আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে। এখানে বসে জমি বাড়ি গাড়ির সুখ আপনাকে প্রদান করবে, এতে কোনো সংশয় নেই। এখানে নিজের রাশিতে বসেছে, বক্রি না হলে শ্রেয়। এখানে মৃত অবস্থায় হলে গুরুর রত্ন ধারণ করে তাকে বল প্রদান করতে পারেন, কারণ জমি বাড়ি গাড়ির সুখ চাই, সন্তানের সুখ চাই, দাম্পত্য সুখ চাই। এখানে চতুর্থ ঘরে বসে সপ্তম ঘরের বলে বৃদ্ধি ঘটাবে। তো এরকম জাতক যদি ব্যবসায় যায় বা যে কোনো কার্যক্ষেত্রে যায়, তো সেখানে মনোনিবেশ করে যদি কাজ করে, লম্বা সময় ধরে যদি একই পেশায় যুক্ত থাকে, তাহলে শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবে। এখানে বসে গুরু যদি অস্ত হয়ে যায় তাহলে রেজাল্ট কমজোর হবে, কারণ দ্বাদশ ঘরের অধিপতি সূর্য এসে চতুর্থ ঘরে বসলে গুরু অস্ত হবে। তো সুখভাবে দ্বাদশ ঘরের অধিপতি এসে বসলে সোজা ব্যাপার যে সুখে কমতি করে দেবে। এখানে বসে সুখকে জ্বালানোর কাজ করবে, ঘরে কলহর স্থিতি কখনো কখনো উৎপন্ন করবে। যদিও এটা শিক্ষক যোগ হবে, জাতক বিবেচক হবে, বুদ্ধিমান হবে, জাতক বুঝতে পারবে যে তার ঘরে কলহ হচ্ছে, কিন্তু বুঝেও সে কিছু করতে পারবে না, আর এই সমস্যা থেকেই যাবে। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে অষ্টম ঘরকে, সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে ও নবম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে। অষ্টমের দৃষ্টির ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে, দশমের দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রে কার্যের বৃদ্ধি ঘটাবে, আর দ্বাদশ ঘরের দৃষ্টি দিয়ে ব্যয়ের বৃদ্ধি ঘটাবে, কিন্তু সেই ব্যয় আপনার হিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম জাতক নিজের অর্থ জমি বাড়ি গাড়ি ইত্যাদিতে খরচ করে থাকে, লাক্সারিয়াস জিনিসে ব্যয় করে থাকে, তাই ব্যয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কন্যা লগ্নের পঞ্চম ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে?
পঞ্চম ঘরে এসে দেবগুরু বসলে নীচ রাশিতে বসবে, যদিও এটা কেন্দ্র ত্রিকোণ যোগ হবে। দেবগুরু কিরকম স্থিতিতে রয়েছে সেটা দেখতে হবে। যদিও এখানে গুরু একলা হয় তাহলে ভাবনাশ করবে। এখানে নীচ রাশিতে বসেছে, অর্থাৎ মকর রাশিতে, যার অধিপতি হয় শনি। যদি কোথাও থেকে শনির দৃষ্টি গুরুর উপর পড়ে যায় তো তাহলে নীচত্ব ভঙ্গ হবে। শনি যদি কেন্দ্রতে হয়ে যায় তাহলে নীচত্ব ভঙ্গ হবে। গুরুর সাথে শুক্র যদি এসে বসে যায় তাহলে কোনো প্রকার দোষ আমরা ধরব না। অর্থাৎ গুরু এখানে বসলে এতগুলো শর্ত হওয়া চাই। এখানে বসে গুরু যদি বক্রী হয়ে যায় তাহলে নিজ গুরু বক্রী হলে আপনি এর শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবেন, লাভে কোনো কমতি হবে না। যদি একলা বসে বক্রী হয় তাহলে ভাবনাস তো অবশ্যই করবে, সেক্ষেত্রে সন্তান সুখ দেবে অবশ্যই, কিন্তু সন্তান থেকে সুখ নিতে দেবে না। সন্তানের থেকে আপনাকে দূরে করে দেবে, মতভেদ করাবে। জ্ঞানের সুখ দেবে তো অবশ্যই, কিন্তু জ্ঞান থেকে সুখ আপনি প্রাপ্ত করতে পারবেন না। মকর রাশি, সাম রাশি, গুরু এখানে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। রত্ন ধারণ না করাই শ্রেয়। যদি বক্রী হয় তাহলে রত্ন ধারণ করতে পারেন, অন্যথায় রত্ন ধারণ থেকে বাঁচুন। গুরু একলা হলে রত্ন ধারণ করবেন না। এখানে বসে গুরু যদি অস্ত হয়ে যায় তাহলে কমজোর হয়ে যাবে, কারণ দ্বাদশে শেষে পঞ্চমভাবে বসলে শনির রাশিতে, ফলে কমজোর হবে। তাই অস্ত হওয়া অবস্থায় শ্রেষ্ঠ লাভদায়ী হবে না। মৃত অবস্থায় হলে আর বক্রী হলে আপনি গুরুর উপায় করুন, কিন্তু বাকি অবস্থায় আপনি গুরুর মন্ত্র জপ করুন, দেবালয়ে যান, সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ হবে। রত্ন ধারণ করবেন না। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে ভাগ্যভাবকে, সপ্তম দৃষ্টিতে লাভ ভাবকে আর নবম দৃষ্টিতে লগ্নকে দেখবে। গুরু পঞ্চম ও নবম ভাবে অতি বিশিষ্ট কারক হয়, তাই সেই অবস্থায় ভাগ্যর লাভ তো অবশ্যই দেবে, উচ্চশিক্ষা প্রদান করবে। লাভ ঘরে দৃষ্টি দিয়ে লাভে কোনো কমতি করবে না, কারণ লাভ ঘরে গুরুর উচ্চ দৃষ্টি পড়ছে, তাই যেন তেন প্রকারে ধন লাভ হতে থাকবে। আর লগ্নতে যে দৃষ্টি পড়বে তার ফলে আপনার ব্যক্তিত্বকে আকর্ষক বানাবে। কন্যা লগ্নের ষষ্ঠ ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? সুখেশ ও সপ্তম ভাবের অধিপতি এসে ষষ্ঠ ঘরে বসলে দাম্পত্যকে কমজোর করবে, সুখকে কমজোর করবে। আর সেই অবস্থায় এখানে বসা দেবগুরু যদি পীড়িত হয়ে যায় তাহলে আরো বেশি পরিমাণে ক্ষতি হতে থাকবে। এখানে বসে জাতককে কমজোর বানাবে। এখানে কি অবস্থায় বসেছে সেটা দেখতে হবে। ষষ্ঠ ঘর এখানে কুম্ভ রাশি, যার অধিপতি শনি। কুম্ভ রাশি বিষম রাশি, 0 থেকে 6 অংশ অবধি বিষম রাশিতে বালক অবস্থায় হবে গুরু। এখানে শনির সাথে তৎকালিক মিত্রতা গুরুর হচ্ছে কিনা দেখতে হবে, কারণ দুটো কেন্দ্রের অধিপতি এসে ষষ্ঠ ঘরে বসেছে, ফলে রেজাল্ট গুরুর কমজোর হবে জাতকের জন্য। বিশেষ করে দাম্পত্য জীবনে এরকম ক্ষেত্রে দেখা যায় যে বিচ্ছেদ অবধি হতে পারে। আপনাকে খুবই সতর্ক ও সাবধান হয়ে নির্ণয় নিতে হবে। বিবাহ যখন করবেন তখন কুণ্ডলী মিলিয়ে অবশ্যই করবেন, তাহলে এই সমস্যা আপনার জীবনে অনেকাংশে কম হয়ে জীবনকালে আসবে। এখানে বসে গুরু বক্রী হয়ে গেলে অনেকাংশে ভালো হবে, সর্বশ্রেষ্ঠ হবে এটা বলা যাবে না। এখানে বসে মৃত অবস্থায় হলে গুরুর মন্ত্র জপ করুন, সম্ভব হলে দেবালয়ে যান, সেই ক্ষেত্রে রত্ন ধারণ করবেন না। এছাড়া পেট সম্বন্ধিত সমস্যা আপনাকে দিতে পারে, পেটজনিত রোগের সম্ভাবনা দিতে পারে, সন্তান সুখে কমতি করতে পারে, সন্তানের সাথে মতভেদ করাতে পারে। স্ত্রীর কুণ্ডলী হলে স্বামীর সাথে মতভেদ 100% হবে, অথবা বিবাহতে বিলম্ব উৎপন্ন করাতে পারে। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি কর্মস্থানে, সপ্তম দৃষ্টি ব্যয় ঘরে ও নবম দৃষ্টি ধনভাবে পড়বে। তো কর্মস্থানে গুরুর দৃষ্টি শত্রুভাবে বসে দিচ্ছে। যদি তৎকালিক মিত্রতায় শনির সাথে হয়ে যায় তাহলে সমস্যা পরিমাণে কিছুটা কম হবে। কর্মস্থানের দৃষ্টি অনেকাংশে আপনার লাভদায়ী হবে। ব্যয় ভাবে যে দৃষ্টি হবে, তো ব্যয় যদি সঠিক দিশায় হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি গুরু পীড়িত হয় তাহলে আপনার অর্থ কোর্ট কাছারিতে, বাজে কাজে, আর নতুন কাজ শুরু করে তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে ক্ষতির সম্মুখীন হবেন। ধনভাবে দৃষ্টির ফলে
চন্দ্রমা যদি কুণ্ডলিতে কমজোর অবস্থায় হয় তাহলে নিজের ভুল সিদ্ধান্তের কারণে নিজের পৈতৃক সম্পত্তিকে নষ্ট করবেন। তাই দেখতে হবে যে গুরুর কিরকম স্থিতিতে রয়েছে, তৎকালিক মিত্রতায় আছে কি নেই। বক্রী হলে রেজাল্ট অপেক্ষাকৃত ভালো পাওয়া যাবে। আর যদি অস্ত বা মৃত হয়, অস্ত হওয়া অবস্থায় সূর্য এখানে বসবে, তাহলে অনেকাংশে রেজাল্ট আপনি ভালো পাবেন, কারণ সূর্য এখানে বসে আপনাকে শত্রুহন্তা বানাবে। এই অবস্থায় রেজাল্ট অনেকটা ঠিক হবে। আর মৃত হলে আগেই বললাম যে রত্ন ধারণ থেকে বিরত থাকুন, রত্ন ধারণের আবশ্যকতা নেই। কন্যা লগ্নের সপ্তম ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? এখানে বসে দেবগুরু হংস নামের মহাপুরুষ যোগ নির্মাণ করবে। এখানে দেবগুরু একলা বসলে ভাবনাশ করবে। এছাড়া কেন্দ্রাধিপতি দোষ, এই দুটোই মান্যতা পাবে না, কারণ গুরু এখানে স্বগৃহী, তাই ভাবনাশও করবে না, আর কেন্দ্রাধিপতি দোষও লাগবে না। দাম্পত্য সুখ প্রাপ্ত হবে, দাম্পত্যর থেকে সুখ প্রাপ্ত হবে। পত্নীর সাথে মতভেদ হতে পারে, কারণ কন্যা লগ্ন হবার কারণে আপনার মধ্যে সামঞ্জস্য করার ক্ষমতা থাকবে। আর পতি বা পত্নীর মন খুব অস্থির হবে, এক জায়গায় মন বসবে না। এর জন্য দুজনের মধ্যে মতভেদ হতে পারে। এখানে গুরু বসে আপনাকে ব্যবসার ক্ষেত্রে সফলতা দেবে, ব্যবসার সুখ আপনি প্রাপ্ত করবেন, কারণ গুরু এখানে বসে চতুর্থ ঘর বা সুখের ঘরকেও বলবান বানাবে, কারণ গুরু এখানে চতুর্থ ঘরেরও অধিপতি হয়। এখানে গুরু বসলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন। বক্রী হয়ে গেলে রেজাল্ট খুব কমজোর হয়ে যাবে, অস্ত হলে দাম্পত্য কমজোর হয়ে যাবে, আর মৃত হয়ে গেলে দাম্পত্য সুখ, সন্তান সুখ, ব্যবসার সুখ, সুখেতে কমতি এনে দেবে। সেই অবস্থায় আপনি গুরুর রত্ন ধারণ করুন, মন্ত্র জপ করুন, দেবালয়ে যান, গুরুকে বল প্রদান করুন। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি লাভ ঘরে, সপ্তম দৃষ্টি লগ্নে ও নবম দৃষ্টি পরাক্রমের ঘরে পড়বে। বলাবলের সাথে হলে লাভ প্রদান করবে। লগ্নে দৃষ্টি দিয়ে ব্যক্তিত্বকে আকর্ষক বানাবে, আর পরাক্রম ঘরে দৃষ্টি দিয়ে পরাক্রমের বৃদ্ধি ঘটাবে। কমজোর হলে, অর্থাৎ মৃত হলে, অস্ত হলে, তাহলে আপনি দৃষ্টির লাভ পাবেন না। এখানে গুরু মীন রাশিতে বসেছে, যা সাম রাশি, ফলে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে, তাই অংশ বলটা একবার দেখে নেবেন। কন্যা লগ্নের অষ্টম ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? এখানে গুরু বসলে সুখেশ ও সপ্তমেশ হয়ে অষ্টম ভাবে এসে বসবে। মিত্র রাশিতে এসে বসেছে, এখানে গুরু কমজোর অবশ্যই হবে। কখনো কখনো ঘর পরিবার থেকে আপনাকে দূরে থাকতে হতে পারে। এরকম জাতকের কুণ্ডলিতে দেখা যায় যে ঘর তো এদের কাছে একের অধিক আছে, কিন্তু নিজের বাড়িতে এরা থাকতে পারে না, ঘর থেকে এদের সবসময় দূরে থাকতে হয়। অথবা এরকম জাতক জমি ইত্যাদিতে ইনভেস্ট করে পরে গিয়ে ফেঁসে যায়, অর্থাৎ জমিতে কোনো না কোনো লিগাল সমস্যা দেখা দেয়। এখানে বসে গুরু পেটজনিত সমস্যা দিতে পারে। এখানে গুরু থাকলে সন্ন্যাসের জীবন অতিবাহিত করলে খুবই ভালো। সন্ন্যাস বলার অর্থ হচ্ছে একদম সাদামাটা ভোজন, খাওয়া দাওয়া সাদামাটা হলে পেটের সমস্যাজনিত রোগ থেকে মুক্তি পাবেন। গুরু এখানে বসে অস্ত হয়ে গেলে কি হবে? সূর্য এখানে বসলে অস্ত হবে। অস্ত হওয়া অবস্থায় সূর্য বিপরীত যোগ নির্মাণ করবে, আর সূর্য ও গুরুর জ্যোতি আপনাকে কোথাও না কোথাও আধ্যাত্মিকতার সাথে যুক্ত করবে, অধ্যয়ন করার সাথে যুক্ত করবে, যা আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে, ক্ষতিকারক নয়। মৃত হওয়া অবস্থায় কি রত্ন ধারণ করা উচিত? আপনি যদি পেটের রোগের রোগী না হন, তাহলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন। তবে বেশি ভালো হবে আপনি গুরুর মন্ত্র জপ করলে, দেবালয়ে গেলে, মন্দির সাফ সাফাই করলে আপনার জন্য বেশি লাভকারী সিদ্ধ হবে। এখানে বসে গুরু বক্রী হয়ে গেলে রেজাল্টে নিম্নতা আসবে। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে ব্যয় ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টিতে ধনভাবকে দেখবে, আর নবম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে। যদি আপনার কুণ্ডলিতে গুরু বলাবলের সাথে হয়, তাহলে সেই অবস্থায় ব্যয় কোথায় হবে? তো ধন সঞ্চয় করাতে, অচল সম্পত্তি কেনার জন্য, যা আপনি নিজের অর্থে কিনবেন। চতুর্থ ঘরে দৃষ্টির কারণে আপনি জমি বাড়ি গাড়ির সুখ সঞ্চয় করাতেই আপনি ব্যয় করবেন, আর সেই ব্যয়কে খারাপ কখনোই বলা যায় না। কন্যা লগ্নের নবম ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে?
ভাগ্যভাবে দেবগুরু অতি বিশিষ্ট কারক হয়। নিশ্চিত রূপে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হবে। এটাকে কি আমরা কেন্দ্রাধিপতি দোষ মানব? যেখানে এসে দেবগুরু বসেছে সেখানে আপনাকে লাভ বেশি দেবে, ক্ষতির পরিমাণ খুবই কম। ধরে নিন যে ক্ষতির পরিমাণ এতটা কম আর লাভ এতটাই বেশি যে আপনি লাভেরই কল্পনা করুন, ক্ষতিকে ভুলে যান। এখানে বসে বকরি হয়ে গেলেও রেজাল্ট ভালো পাবেন। অস্ত হয়ে যাওয়া অবস্থায় রেজাল্ট কিছুটা কমজোর হবে। এখানে মৃত অবস্থায় বসলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন। ভাগ্যভাব এখানে শুক্রের রাশি। যদি শুক্রের সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায় গুরুর, তাহলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন, আর রত্ন ধারণ করে আপনি গুরুর শ্রেষ্ঠ লাভ নিতে পারেন। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে লগ্নকে, সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে ও নবম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে। পীড়িত হলে অর্থাৎ শুক্রের সাথে তৎকালিক শত্রুতা হলে লগ্নের দৃষ্টির কারণে আপনি আপনার ব্যক্তিত্বকে আকর্ষক বানাতে পারবেন না। পরাক্রমের দৃষ্টির ফলে পরাক্রমে কমতি, আর পঞ্চমের দৃষ্টির ফলে জ্ঞান ও সন্তান সুখে কমতি হবে। আর পীড়িত না হলে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত বানাবে, আকর্ষক বানাবে, পরাক্রমের সুখ সম্পূর্ণ প্রদান করবে, আর তার সাথে সাথে ছোট ভাই বোনের সুখও প্রদান করবে। আর পঞ্চমের দৃষ্টির ফলে সন্তান থেকে সুখ, জ্ঞান থেকে সুখ প্রাপ্ত করাবে। কন্যা লগ্নের দশম ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? দশম ঘরে গুরু এসে বসলে কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রের ঘরে এসে বসলে কমজোর হবে, কেন্দ্রাধিপতি দোষ তৈরি হবে। কিন্তু শুক্র যদি সাথে বসে যায় তাহলে কেন্দ্রাধিপতি দোষ থাকবে না। এখানে দশম ঘরে গুরু বসেছে, যা মিথুন রাশি, যার অধিপতি বুধ। গুরুর সাথে বুধের তৎকালিক মিত্রতা বা শত্রুতার সম্বন্ধ দেখে নিতে হবে। এখানে বসে গুরু বক্রী হয়ে গেলে ভালো রেজাল্ট প্রাপ্ত করবেন। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি ধনের ভাবে, সপ্তম দৃষ্টি সুখের ভাবে ও নবম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে। এবার যদি গুরুর সাথে বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে ধন একত্রিত হবে, খুব বেশি পরিমাণে না হলেও ধন একত্রিত করাবে। চতুর্থ ঘরে দৃষ্টির ফলে জমি বাড়ি গাড়ির সুখ আপনাকে প্রদান করবে, মায়ের সুখও প্রাপ্ত করাবে। ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে ঋণ থেকে ভয় পাওয়ার কিছু নেই, ঋণ থেকে কোনো ক্ষতি হবে না, শত্রুতা থেকেও কোনো ক্ষতি হবে না। এবার যদি তৎকালিক শত্রুতায় হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে ধনভাবে দৃষ্টিতে ধন সঞ্চয় হতে দেবে না, সুখের ঘরে দৃষ্টি দিয়ে মায়ের সাথে সম্বন্ধকে কমজোর করবে, আর ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়ে ঋণে ফেলে দেবে। এখানে বসে অস্ত হয়ে গেলে রেজাল্ট কোনো কমতি হবে না, কারণ এখানে সূর্য দিকবলী হয় আর গুরু কারক। দুজনের সম্বন্ধ হলে আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। চাকরি ইত্যাদি ক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যাবে। এখানে বসে গুরু মৃত হলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন, যদি বুধের সাথে তৎকালিক মিত্রতা হয় তো। যদিও রত্ন ধারণ না করাই শ্রেষ্ঠ হবে, গুরুর মন্ত্র জপ করা, দেবালয়ে যাওয়া, এগুলো আপনার জন্য বেশি লাভকারী সিদ্ধ হবে। কন্যা লগ্নের একাদশ ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? একাদশ ঘর বা লাভের ঘরে এসে গুরু বসলে উচ্চের হবে। এখানে এসে বসলে লাভে কমতি হওয়া উচিত নয়, কারণ উচ্চ রাশিতে বসেছে, তাই ভাবনাশ করবে না। যেন তেন প্রকারে অর্থ আসতে থাকবে। যেহেতু এখানে চন্দ্রমার রাশিতে বসেছে তাই অর্থ এক সমান আসবে না। সঠিক দিশায় সঠিক পথে কাজ করলে আপনি আজীবন অর্থ ইনকাম করবেন। আপনার জীবনে অর্থের কমতি কখনো হবে না। ভুল কাজ করে অর্থ ইনকামের চেষ্টা করবেন না। সঠিক পথে ইনকাম করলে ধন আপনার কাছে আসতে থাকবে। এখানে বসে দেবগুরু বক্রী হলে ভালো রেজাল্ট পাবেন না। বক্রী হলে ধনে কমতি হওয়া স্বাভাবিক হবে, সন্তানে কমতি হওয়া স্বাভাবিক হবে, দাম্পত্য সুখে কমতি হওয়া স্বাভাবিক হবে। এখানে বসে গুরু অস্ত হলে সূর্যের কারণে হবে। এখানে সূর্য ব্যয় ঘরের অধিপতি। ব্যয়েস হয়ে আয় ভাবে এসে বসলে লাভে কমতি হবে না, কারণ আয় হলে তবেই তো ব্যয় হবে, তাই কোনো সমস্যা হবে না। এখানে সূর্য বসলে অতি বিশিষ্ট হয়ে যাবে, তাই পয়সা নিয়ে কোনো চিন্তা আপনার নেই। যদিও অর্থ আপনার কাছে টিকবে না, কিন্তু অর্থের কারণে কোনো কাজ আপনার কখনো আটকাবে না। এখানে গুরু
মৃত হলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারেন, গুরুকে বলাবল দিতে পারেন, মন্ত্র জপ করে দেবালয়ে গিয়ে গুরুকে বলাবল দিতে পারেন। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে পরাক্রম ঘরকে, সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে ও নবম দৃষ্টিতে দাম্পত্য ঘরকে দেখবে। ফলে দাম্পত্যকে ভালো করবে, ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ ঠিক করবে, পরাক্রমকে বৃদ্ধি করবে। আর পঞ্চম ঘরে গুরুর নিজ দৃষ্টি পড়বে, কিন্তু তা সত্ত্বেও সন্তানের সুখ ও জ্ঞানের সুখে কোনো কমতি আসবে না। কন্যা লগ্নের দ্বাদশ ঘরে বসে দেবগুরু কেমন ফল দেবে? দ্বাদশ ঘরে বা ব্যয়ের ঘরে এসে গুরু বসলে এখানে সূর্যের রাশিতে বসবে, যা গুরুর মিত্র রাশি। এখানে সূর্যের সাথে গুরু বসলে কোনো সমস্যা নেই, আর গুরু একলা বসলেও কোনো সমস্যা নেই, কিন্তু কিছু সমস্যা আছে। যেমন দাম্পত্য ঘরের অধিপতি গিয়ে ব্যয়ভাবে বসেছে, সুখের ঘরের অধিপতি গিয়ে ব্যয়ভাবে বসেছে। ফলে কখনো কখনো পত্নীর স্বাস্থ্যের সমস্যা, মায়ের স্বাস্থ্যের সমস্যা, নিজের জন্মস্থান ছেড়ে অন্যত্র গিয়ে থাকলে আপনার জন্য ভালো হবে। এখানে আর একটা কথা বলবো যে মায়ের সাথে সম্বন্ধকে ঠিক রাখুন, তাতে আপনার জন্য ভালো হবে। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, কারণ জীবনসঙ্গিনী সম্বন্ধিত সমস্যা আপনার জীবনে আসতে পারে। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যে কমতি হতে পারে। আর যদি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘর পীড়িত হয়, তাহলে দাম্পত্যকে আরও খারাপ করে দেবে। এখানে বসে অস্ত হয়ে গেলে সূর্যের কারণে তো রেজাল্ট কমজোর হবার সম্ভাবনা নেই। মৃত হলে আপনার সুখে কমতি, সন্তান সুখে কমতি, দাম্পত্য সুখে কমতি হতে থাকবে। আর ব্যয়ভাবে গুরু বসলে গুরু যে যে জিনিসের কারক হয় সেই সমস্ত জিনিস সম্বন্ধিত প্রভাবে রেজাল্ট খুব কমজোর হয়ে যাবে। ব্যয়ভাব এখানে সিংহ রাশি বিষম রাশি। 0 থেকে 6 অংশ অবধি গুরু বালক অবস্থায় হবে। এখানে গুরু বসলে রত্ন ধারণ করবেন না, গুরুর মন্ত্র জপ করবেন, দেবালয়ে যাবেন, লাভবান হবেন। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে জমি বাড়ি গাড়ির সুখের ঘরে, সপ্তম দৃষ্টি ঋণ ভাবে, আর নবম দৃষ্টি অষ্টম ভাবে দেবে। ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ আপনাকে জীবনকালে প্রদান করবে। আপনার অর্থ তো খুব খরচ হবে, কিন্তু এই সমস্ত জিনিসে ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে রোগ ঋণ শত্রু নিয়ে যে সমস্ত সমস্যা আছে তা জীবনকালে এলেও সেখান থেকে গুরুই আপনাকে রক্ষা করবে। আর অষ্টমভাবে দৃষ্টির ফলে আপনার আয়ুর বৃদ্ধি ঘটাবে। এখানে বসে বকরি হয়ে গেলে রেজাল্টে নিম্নতা আসবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কন্যা লগ্নের 12টা ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।